ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো, আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মামলা, প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানের সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1 বা চিফ জাস্টিস কোর্টে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমারের বেঞ্চে বিচারাধীন রয়েছে। এবং এই মামলাটির শুনানি গত 15 জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই শুনানি পর্বে একটি ভয়ঙ্কর তথ্য সামনে উঠে এসেছে যে আরটিআই করা ওএমআর এবং সিবিআইয়ের পাওয়া বা সিবিআইয়ের উদ্ধার করা যে ওএমআর, সেই ওএমআরের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন আপনারা। আরটিআই করা ওএমআরে ক্যান্ডিডেটের যে নম্বর এবং সিবিআইয়ের প্রাপ্ত যে ওএমআর, সেই ওএমআরের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না যখন এই মামলাটির প্রথম শুনানি পর্ব করিয়েছিলেন 19 ডিসেম্বর 2024 সালে, তখন তিনি বলে দিয়েছিলেন দুটো বিষয়ের উপর যোগ্য অযোগ্য সমস্ত প্রার্থীদেরকে বলার সুযোগ দেওয়া হবে। প্রথমত, যদি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সেগ্রিগেশন করা সম্ভব হয় বা যোগ্য থেকে অযোগ্য বাছাইকরণ বা পৃথকীকরণ করা সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে প্যানেল বাজবে। আর যদি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ করা সম্ভব না হয় বা টেন্টেড থেকে যদি নন টেন্টেডরা সেগ্রিগেশন করা যদি সম্ভব না হয়, তাহলে পুরো প্যানেল ক্যান্সেলের পথে হাঁটতে হবে। অর্থাৎ পুরো প্যানেলকে তিনি ক্যান্সেল করে দেবেন একদম। এরকমই তিনি 19 ডিসেম্বর 2024 সালে শুনানি পর্বে বলেছিলেন। এবং সেই মোতাবেক সমস্ত এসএলপি ধারকদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছে। একে একে প্রত্যেকেই সুযোগ পাচ্ছেন এবং তারা তাদের মতো করে নিজেদের বাঁচানোর জন্য যে পথ, সেই পথকে সুগম করতে চাইছেন। কিন্তু আদৌ কি তারা সুরক্ষিত? আদৌ কি সেই সুরক্ষিতের পথে হাঁটতে চলেছেন? আমরা তো দেখতে পাচ্ছি না। এখানে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা যে সেগ্রিগেশনের প্রসেস, সেই প্রসেসের দিকে হাঁটছে না। তারা কি আদৌ কি তাহলে সেই ক্যান্সেলের পথে হাঁটতে চলেছে বা পুরো প্যানেলটাই বাতিলের পথে এগোতে চলেছে? এখন চিফ জাস্টিসের মনোভাব দেখে মনে হচ্ছে যে পুরো প্যানেলটাই না কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস সাব্বির রশিদি এবং দেবাংশু বসাক যেমন পুরো প্যানেলটাকে সেগ্রিগেশন না করার কারণে পুরো প্যানেলটাকেই বাতিল করেছিলেন, তেমনই যেন পুরো প্যানেলটাই সুপ্রিম কোর্টে বাতিল না হয়ে যায়। তাহলে কি এক বস্তা পচা আলুর মধ্যে যদি 10টা আলু পচা থাকে, তাহলে দোকানে কি এক বস্তা আলুই তিনি কি নষ্ট করে জলে ফেলে দেবেন? এখানে তো সেরকমই মনে হচ্ছে। আমরা দেখেছি ক্লাস 9-10-এর ক্ষেত্রে যেখানে যোগ্য প্রার্থীর সংখ্যা 92%, একদম আপনারা ঠিক শুনছেন, যোগ্য প্রার্থীর সংখ্যা 92%, 92% যোগ্য প্রার্থী 9-10-এর ক্ষেত্রে, এবং 11-12-এর ক্ষেত্রে 86% যোগ্য প্রার্থী। সেখানে কি করে প্যানেল ক্যান্সেল হয়? প্যানেল কি করে ক্যান্সেল করলেন অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং তার সঙ্গী সাব্বির রশিদি। মহামান্য কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের তত্ত্বাবধানে যখন এই মামলাটি বিচারাধীন ছিল, সেই সময় সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির পুঙ্খানুপুঙ্খ তারা তদন্ত করে। এবং তাদের তদন্ত শেষ না হওয়ার পূর্বেই কি করে কলকাতা হাইকোর্ট সমস্ত প্যানেলকে বাতিলের পথে নিয়ে গেল। এবং আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটি বা প্রথম স্কুল লেভেল সিলেকশন টেস্ট ক্লাস 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির যেটি সংগঠিত করেছিল, সেখানে আমরা দেখেছি প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবং সেখানে সেই সমস্ত পরীক্ষার্থীদের ওএমআরগুলো অর্থাৎ স্ক্যান করার জন্যে নাইসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং নাইসা সেই সমস্ত কপিগুলোকে স্ক্যান করার জন্যে তারা দায়িত্ব দিয়েছিল ডেটা স্ক্যানটেককে। স্ক্যানটেক সেই ওএমআরগুলোকে তারা স্ক্যান করে স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দেয় এবং স্কুল সার্ভিস কমিশন 1 বছর পর তারা সমস্ত ডেটাগুলো তারা তাদের কোনো সার্ভারে না রেখে বা কোনো হার্ড ডিস্কে না রেখে তারা সমস্ত অরিজিনাল ওএমআর শুটগুলো তারা ধ্বংস করে দেয়। কলকাতা হাইকোর্টে বিচার চলাকালীন দেশের সর্বোচ্চ অর্থাৎ ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকে অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে সমস্ত ওএমআর শিটগুলো তারা উদ্ধার করে যে কোনো উপায়ে সেই সমস্ত ওএমআর শিটগুলো তাদের উদ্ধার করতে হবে। তো তারা রীতিমতো কাজে লেগে পড়ে এবং নাইসার
অধিকর্তা পঙ্কজ বানশালের বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক তারা উদ্ধার করে। সেই 3টি হার্ড ডিস্ক উদ্ধার করার পর তারা সেই হার্ড ডিস্কগুলোকে তারা কোর্টে জমা দেয় এবং সেই সমস্ত হার্ড ডিস্কগুলো ফরেনসিক রিপোর্টের জন্য তারা হায়দ্রাবাদে পাঠায়। কিন্তু হায়দ্রাবাদে সেই ফরেনসিক রিপোর্ট না পাওয়ার পূর্বেই কলকাতা হাইকোর্ট তারা রায় দিয়ে দেয়। তারা এমন রায় দেয় যে 22শে এপ্রিল 2024 সালে শিক্ষক শিক্ষাকর্মী অর্থাৎ 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর জীবনে নেমে আসে দুর্বিষহ। ক্লাস 9-10-এ মাত্র 8% অযোগ্য প্রার্থীদের অযোগ্যতার জন্যে কেন 92% যোগ্য প্রার্থীদের আজ বলি হতে হচ্ছে? তারা কেন তাদের জীবন জীবিকা ছেড়ে দিয়ে তারা রাজপথে বসে রয়েছে? ওয়াই চ্যানেলে তারা দিন রাত কষ্ট করে তাদের পরিশ্রম করা, মাথার ঘাম পায়ে ফেলা যে চাকরি, সেই চাকরি বাঁচানোর জন্যে কেন তাদেরকে ওয়াই চ্যানেলে আজ বসে থাকতে হচ্ছে? তাহলে কি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার কোনো এখানে ভূমিকা নেই? তাদের কি ভূমিকা এখানে শূন্য? এখানে তো মনে হচ্ছে তাই যে তাদের ভূমিকা শূন্য। সে যাই হোক, এবার চলে আসি আমরা সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না তেলে বেগুনে জ্বলে উঠলেন যখন দেখলেন একটি নতুন সংযোজন এখানে প্রস্ফুটিত হচ্ছে। কি সেই সংযোজন? সেই সংযোজনটি হচ্ছে আরটিআই করা ক্যান্ডিডেটের ওএমআর এবং সিবিআইয়ের পাওয়া যে ওএমআর, সেই ওএমআরের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এতদিন দুর্নীতিতে অভিযোগ ছিল যে চাকরি প্রার্থীদের প্যানেল মেয়াদ ফুরানোর পর অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদের চাকরি দেওয়া হয়েছে এবং অনেকের মেধা তালিকার পিছনে থাকা প্রার্থীদের সামলে তুলে আনা হয়েছে, র্যাঙ্ক জাম করা হয়েছে, পরীক্ষার্থীদের ওএমআর শিটে কারচুপি করা হয়েছে, অযোগ্য প্রার্থীদের নম্বরকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ওএমআর শিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে বা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দেওয়া হয়েছে। তো এই সমস্ত দুর্নীতির নানান দিনগুলো আমরা এতদিন পর্যন্ত দেখতে পেয়েছিলাম। আমরা গতকাল সুপ্রিম কোর্টে অর্থাৎ 15ই জানুয়ারি 2025 সালে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করলেন যে ওএমআর শিট কি বদলে দেওয়া হয়েছিল, অর্থাৎ অবৈধতার নতুন ফলক সংযোজন করলেন চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয়। শুনানি প্রক্রিয়া থেকে বেরিয়ে এলো যে টোটাল ওএমআর শিটটি বদলে দেওয়া হয়নি। তো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল মামলা, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে দীর্ঘদিন ধরেই। সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিল এত চাকরি বাতিলের মধ্যে থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সেগ্রিগেশন করতে হবে। আর যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে সম্পূর্ণ প্যানেলটিকে তিনি ক্যান্সেল করে দিবেন এবং সেই মোতাবেক তিনি কাজ করছেন। আইনজীবী জয়দীপ মজুমদার তিনি জানিয়েছেন তারা যে তথ্যর অধিকার এনে অর্থাৎ আরটিআইয়ের মাধ্যমে 2018 এবং 19 সালে ওএমআর শিটের নকল তার উত্তর পেয়েছিলেন, অর্থাৎ আরটিআইয়ের রিপ্লাই তিনি পেয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশন যখন ওএমআর শিট ডিস্ট্রয় করে ফেলেছে আর তাদের কাছে কোনো অরিজিনাল ওএমআর শিট নেই, তখন এসএসসির কাছ থেকে তারা যে ডেটা বা ওএমআর শিটটি ক্যান্ডিডেট সংগ্রহ করেছিল এবং যে ওএমআর শিট সিবিআই সংগ্রহ করেছিল তা সেই মার্কসের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। তাদের দাবি যে এরা সবাই যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু সিবিআই যাদের অযোগ্য বলে চিহ্নিত করছে সেই তালিকায় এদের নাম ঢুকে গেছে। কিন্তু তিনি দাবি জানিয়েছেন যে অরিজিনাল ওএমআর শিট আমার রয়েছে। প্রসঙ্গত সিবিআই তদন্তের যে সমস্ত ওএমআর শিটের তথ্য বা স্ক্যান করা তথ্যগুলি যে হার্ড ডিস্কে তারা ইতিমধ্যেই উদ্ধার করেছিল তার সঙ্গে তাদের ওএমআর শিটের নম্বর মেলেনি। তাদের অযোগ্য বলে চিহ্নিত করেছিল জয়দেব মজুমদার স্যার। তার যুক্তি, তারা সেই হার্ড ডিস্ক চোখেই দেখেনি, অথচ সেই হার্ড ডিস্কে যে তথ্য রয়েছে তার মধ্যে ডেটা সেভ করা হয়েছে, সেই নাম্বার সঙ্গে তাদের নম্বর না মেলার ফলে তাদের অযোগ্য বলে দাবি করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। প্রধান বিচারপতি অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না তিনি জানিয়েছেন এর অর্থ দাঁড়ায় যে ওএমআর শিটের বদলে দেওয়া হয়েছে। চিফ জাস্টিস মহাশয় সব নতুন পালক সংযোজন করলেন, তিনি বক্তব্য বের করে নিয়ে এলেন, যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ওএমআর শিট বদল হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি নতুন তথ্য বের করে নিয়ে এলেন গত 15 জানুয়ারি 2025 তারিখ। সেই দিন যোগ্য বলে দাবি করা বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন লয়াররা তারা বিভিন্ন তাদের যুক্তি দেখিয়েছেন যে সিবিআই যে সমস্ত তথ্য উদ্ধার করেছে বা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা যথাযথ রিপোর্ট নয়।
সেই রিপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের বায়াস রয়েছে। আবার অনেকে জানিয়েছেন যে সিবিআই আদালতে যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের পৃথককরণ করা সম্ভব। সমস্ত অবৈধদের জন্য, সমস্ত অযোগ্যদের জন্য কেন এন্টার সিলেকশন প্রসেসটা, কেন টোটাল 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করা হলো, সেখানে যোগ্যদের চাকরি বাতিল করা হবে তা নিয়ে নানা প্রশ্নচিহ্ন তুলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়। তিনি জানিয়েছেন হাইকোর্টে যে অবস্থান ছিল তারা জানিয়েছেন যে এর বাইরেও আরও কোনো অযোগ্য প্রার্থী থাকলেও থাকতে পারে, যাদের চিহ্নিত করা যাচ্ছে না, যে কারণের জন্য গোটা নিয়োগ প্রসেসটা বাতিল করে দিতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট। শুনানির একদম প্রথম দিকেই চাকরিরত শিক্ষক কর্মীদের পক্ষ থেকে আইনজীবী ভূষণ দাবিদ মহাশয় তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছেন। তার যুক্তি যে হাইকোর্টের সামনে প্রশ্ন ছিল কেন প্যানেলের মেয়াদ ফুরানোর পরে নিয়োগ হয়েছে, তাতেই তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সবার চাকরি বাতিল করা হয়েছিল, সেখানে রাজ্যের রাজনীতি করে তিনি এটা করেছেন। তিনি এখন বর্তমানে কোনো একটি রাজনৈতিক দলের মেম্বার রয়েছেন, সেই বিষয়টা তিনি তুলে ধরেন। এখানে এত মানুষের জীবন জীবিকার প্রশ্ন জড়িয়ে রয়েছে, সেখানে কিছু সংখ্যক ব্যক্তিদের জন্য, কিছু সংখ্যক অবৈধতার জন্য, অর্থাৎ যেখানে প্রায় 92% যোগ্য প্রার্থী এবং মাত্র 8% ক্লাস 9-10-এ অযোগ্য প্রার্থী এবং 11-12-এ দেখতে গেলে মাত্র 86% যোগ্য প্রার্থী এবং 14% মাত্র অযোগ্য প্রার্থী। এই 86% যোগ্য প্রার্থী এবং 92% যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কেন পুরো সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করা হলো? এটা কি একদম যুক্তিযুক্ত? এটা একদমই যুক্তিযুক্ত নয়। ভূষণ দাবে মহাশয় তিনি জানিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চে যখন এই মামলা নিয়ে যাওয়া হয় শুধুমাত্র একটি পয়েন্ট বা একটি অবৈধতার দিক ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি এন্টার সিলেকশন প্রসেসটা আরও অন্যান্য বিভিন্ন কারণ দেখিয়ে সিবিআই তদন্ত দিয়ে এন্টায়ার সিলেকশন প্রসেসটা ক্যান্সেলের দিকে হাঁটিয়ে দিয়েছেন। অর্থাৎ মুকুল রোহতগি স্যার এখানে জানিয়েছেন যে সিবিআইয়ের উদ্ধার করা হার্ড ডিস্ক নিয়ে কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টে আসার অনেক আগেই হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে। আইনজীবী প্রশান্ত ভূষণ মহাশয় এবং কপিল সিব্বল মহাশয়রা তারা এক ধাক্কায় ইন্টার সিলেকশন প্রসেসটা বাতিল করা তারা বিরোধিতা জানিয়েছেন। বিভিন্ন আইনজীবীরা তারা একটা বিষয়ে এটাই এস্টাবলিশ করার চেষ্টা করেছেন যে সিবিআই যে তথ্য দিয়েছে বা সিবিআই যে ডেটা দিয়েছে তাতে করে যোগ্য এবং অযোগ্য বা বৈধ অবৈধ পৃথকীকরণ করা সম্ভব। কেননা সিবিআই তারা ইন্ডিকেট করে দিয়েছে যে তাদের লিস্ট তারা পাবলিশ করে দিয়েছে। সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল মহাশয় এবং তার পাশাপাশি মেনকা গোস্বামী এবং মীনাক্ষী অরোরা ম্যাডাম তারা জানিয়েছেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছেন তাতে সিবিআই নিজের যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করে রেখে দিয়েছেন। আগামী 27শে জানুয়ারি দুপুর 2টো থেকে এই মামলাটি পরবর্তী হিয়ারিংয়ের ডেট রাখা হয়েছে। এই শুনানির দিন আদৌ কি অনারেবল চিফ জাস্টিসের কি মনোভাব দেখা যায় সেই দিন আমরা দেখে বুঝতে পারবো যে এন্টায়ার সিলেকশন প্রসেসটি ক্যান্সেলের পথে হাঁটছে। কেননা সেই দিনকে যে সমস্ত বিরোধী পক্ষের উকিলগণ তাদের বলার পালা এবং তারপর সিবিআইয়ের বলা পালা, আমরা সিবিআইয়ের যে মনোভাব সেই মনোভাব দেখে আমরা বুঝতে পারবো যে এন্টায়ার সিলেকশন প্রসেসটি কি আদৌ ক্যান্সেলের পথে হাঁটতে চলেছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার এবং এসআরসির যে মনোভাব সেই মনোভাব থেকে আমরা বুঝতে পারছি যে এন্টায়ার সিলেকশন প্রসেসটি হয়তো বা ক্যান্সেলের পথেই যেতে চলেছে। কেননা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের উদাসীন মানসিকতা দেখে এটাই মনে হচ্ছে। এখন আগামী 27শে জানুয়ারি এই মামলাটি কোন পথে এগোয় সেই দিকে প্রত্যেকটি রাজ্যবাসীর নজর থাকবে। আর আপনারা এই ইউটিউবের কমেন্ট বক্সে অবশ্যই জানান যে আগামী 27শে জানুয়ারি এই মামলাটি কোন পথে এগোতে চলেছে। আদৌ কি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তারা পৃথকীকরণ করতে পারবে এবং সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যর সাপেক্ষে কি আদৌ এই প্যানেলটি টিকে থাকবে? আপনারা অবশ্যই আপনাদের মতামতটি পোষণ করবেন। আর আগামী 27শে জানুয়ারি এই মামলাটির লাইভ হিয়ারিং দেখতে সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস কোর্ট থেকে লাইভ হিয়ারিং দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।